আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ইরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ অক্ষ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কার মধ্যে এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভয়াবহ সিরিজ হামলায় উত্তর ইসরায়েলকে জর্জরিত করেছে হিজবুল্লাহ। দখলদার সেনাদের ওপর বেশ কিছু বড় হামলা চালিয়েছেন গাজার প্রতিরোধ যোদ্ধারাও। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং হামাস জানিয়েছে, ইসমাইল হানিয়া রাজধানী তেহরানে যেই ভবনে অবস্থান করছিলেন সেই ভবনে বুধবার ভোরে হামলা চালানো হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, একটি রকেট ওই ভবনে আঘাত হানে। এতে ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষীদের একজন নিহত হন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে অবস্থান করছিলেন। সংগঠনের শীর্ষ নেতা হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হামাস। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইসমাইল হানিয়া। আমাদের ফিলিস্তিনি জনগণের মহান সন্তানের প্রাণহানির ঘটনায় হামাস শোকাভিভূত। একই সঙ্গে শোকাভিভূত আরব ও মুসলিম দেশগুলো এবং সারা বিশ্বের মুক্তিকামী জনগণ। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেছেন, পুরুষোচিত এই হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না। আল জাজিরা জানিয়েছে, ইরানের সরকার ও সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তারা হানিয়া হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া নির্ধারণ করতে বৈঠকে বসেন। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, অপরাধী ও সন্ত্রাসী ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। হামাস নেতার রক্তের প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, হানিয়ার রক্ত বৃথা যাবে না, এর বদলা নেওয়া হবে। হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও মুখ খোলেনি। তবে বিশ্লেষকদের মতে গুপ্ত হত্যা ইসরায়েলের পুরনো কৌশল। হামাস ও হিজবুল্লাহ নেতাদের লক্ষ্যবস্তু করে ইসরায়েল অতীতে বহুবার গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে। এ ধরনের বেশ কিছু হত্যাকাণ্ড চালিয়েছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে এসব বিষয়ে তারা কখনো মুখ খোলেনি। গাজা যুদ্ধের পর ইসমাইল হানিয়া সহ অন্য প্রতিরোধের নেতাদের হত্যার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। কারণ গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধকামী যোদ্ধাদের রুখে দাঁড়াতে উজ্জীবিত করেছিলেন ইসমাইল হানিয়া। এমনকি দেশটির কর্মকর্তারা প্রকাশ্যে হামাস নেতাকে হত্যা করার কথা বলেছেন। তাছাড়া হামাসকে নির্মূল করাই গাজায় অভিযান চালানোর মূল লক্ষ্য বলে জানিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর ইসমাইল হানিয়ার পরিবারের 14 সদস্যকে হত্যা করেছে ইসরায়েল, যার মধ্যে রয়েছেন তার 3 ছেলে ও 80 বছর বয়সী বোন। গত নভেম্বরে তার এক নাতনি এবং নাতি ইসরায়েলি হামলায় নিহত হন। ইসমাইল হানিয়া প্রতিরোধ যোদ্ধাদের উজ্জীবিত করার পাশাপাশি আগ্রাসন বন্ধ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নে মার্কিন প্রস্তাবের ওপর সর্বশেষ যেই আলোচনা চলছে, হানিয়ার মৃত্যুর পর তা অনেকটা পিছিয়ে গেল। এই চৌকস নেতৃত্বের মৃত্যুতে হামাস কি নেতৃত্ব শূন্যতায় পড়বে? এক সিনিয়র হামাস নেতার বরাতে বিবিসি জানিয়েছে, হামাস একটি ধারণা, একটি আদর্শের নাম। নেতৃত্ব হত্যা করে হামাস সদস্যদেরকে আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না। তিনি বলেন, হানিয়া হত্যাকাণ্ডের পর হামাস আগের অবস্থান থেকে 1 ইঞ্চিও নড়বে না, বরং তাদের সংকল্প আরও দৃঢ় হবে। হানিয়া হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হত্যাকাণ্ড এবং গাজার বেসামরিক নাগরিকদের বিরামহীনভাবে লক্ষ্যবস্তু করার ইসরায়েলি আচরণ এই অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে এবং শান্তির সম্ভাবনা ক্ষুণ্ণ হবে। তুরস্ক এর তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হত্যা ঘৃণিত। রাশিয়া এই ঘটনাকে একেবারে অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, হানিয়া হত্যাকাণ্ড প্রতিরোধ যোদ্ধাদের সংকল্প আরও দৃঢ় করবে, তাদের লড়াইয়ে আরও উৎসাহ যোগাবে। সর্বোপরি প্রতিরোধ সংগ্রাম আরও শক্তিশালী হবে। ইরানের আইআরজিসির সাবেক কমান্ডার ইন চিফ মোহসেন রেজাই বলেছেন, হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে মহামূল্য দিতে হবে। হুথি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আলী আল হুথি বলেন,
হামাস নেতার এই হত্যাকাণ্ড জঘন্য সন্ত্রাসী অপরাধ এবং এই আইন ও আদর্শিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত ও বিপজ্জনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইসমাইল হানিয়া ১৯৬২ সালে গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৭ সালে গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে গ্র্যাজুয়েট হন। ইসরায়েল অধিকৃত আশকেলন শহর থেকে তার মা বাবা আল শাতি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে কয়েক বছরের রাজনৈতিক তৎপরতার পর ১৯৯৭ সালে হামাসের অন্যতম শীর্ষ নেতা হিসেবে নিযুক্ত হন হানিয়া। এর ধারাবাহিকতায় তিনি এক পর্যায়ে হামাসের প্রধান নির্বাচিত হন। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রথম ও দ্বিতীয় ইন্তেফাদায় হানিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য তাকে কয়েকবার ইসরায়েলের কারাগারে যেতে হয়েছে। এছাড়া ইহুদিবাদীদের বহু গুপ্ত হত্যার প্রচেষ্টা থেকে তিনি বেঁচে গেছেন। ২০০৩ সালে তাকে বোমা হামলার মাধ্যমে হত্যা করার চেষ্টা করে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলের ভেতরে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালানোর পর হানিয়া তার রাজনৈতিক দপ্তরকে ফিলিস্তিনি আন্দোলনগুলোকে রক্ষার কাজে বিশেষভাবে ব্যবহার করেন। ফিলিস্তিনিদের অভিযানের পর ইসমাইল হানিয়া বলেছিলেন, আমি বহুবার তোমাদেরকে সতর্ক করেছি, ফিলিস্তিনি জনগণ ৭৫ বছর ধরে শরণার্থী শিবিরে বসবাস করছে, অথচ তোমরা আমাদের জনগণের অধিকারকে অস্বীকার করে চলেছ। আল মায়াদিন জানিয়েছে, হামাস নেতার হত্যাকাণ্ড নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট লেবাননের আকাশসীমা লঙ্ঘন করা আরও কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিহত করেছে। এরপর বিমানগুলো ইসরায়েলে পালিয়ে যেতে বাধ্য হয়। ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন এবং ব্র্যাড শ্রেণীর রকেটের ব্যারেজের মাধ্যমে ইসরায়েলের বেইত হিলেল ব্যারাকের আল সাহেল ব্যাটালিয়ন সদর দপ্তরে ৩ দফা হামলা করেন তারা। এসব ড্রোন ও রকেট আঘাত হানার পর বেশ কয়েকজন সেনা সদস্য নিহত এবং আহত হন। এ সময় আর্টিলারি শেলের মাধ্যমে সরাসরি আঘাত করা হয় জালাল আলম মিলিটারি সাইটে। এরপর সম্প্রতি ইউভালে স্থাপিত দখলদার সেনাদের অবস্থানগুলোতে আরেকটি ড্রোনের ঝাঁক পাঠানো হয়। এতেও কয়েকজন সেনার প্রাণহানি ঘটে। হিজবুল্লাহর তরফে জানানো হয়, মঙ্গলবার বিকেলে তাদের যোদ্ধারা যথাযথ অস্ত্রের মাধ্যমে আভিভিম ব্যারাকের পাশের সেনা অবস্থানগুলোতে আঘাত হানেন। সন্ধ্যায় কফর সুবার আল রামথা, শেবা ফার্মের জেবদিন ও বায়াদ ব্লিডা সাইটে হামলা চালান তারা। 3টি অবস্থানেই তাদের রকেট অস্ত্র সরাসরি আঘাত হানে। কয়েক ডজন গ্রাড রকেটের মাধ্যমে দিনের সর্বশেষ হামলা হয় ইসরায়েলের কেলা ঘাটির এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স হেডকোয়ার্টারে। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া মঙ্গলবার সীমান্তের কাছে শতুলা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া একটি ভবনে হামলার দৃশ্য প্রকাশ করে। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের আগের দিনে গাজার দখলদার সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কোদস ব্রিগেডস জানিয়েছে, যুদ্ধের ২৯৮তম দিনে তারা গাজা সিটির তালাল হাওয়ায় বারা মসজিদের আশেপাশে জায়নবাদী সেনা অবস্থানগুলোতে মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করেন। এদিন দক্ষিণ গাজার খান ইউনিসের ফ্রন্টলাইনগুলোতে শত্রু সেনা দল এবং তাদের সাজোয়া যানগুলোতে বোমা হামলার দৃশ্য প্রকাশ করেন তারা। গাজার অন্য প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে এসব হামলা পরিচালিত হয় বলে জানিয়েছে আল কোদস। ইসরায়েল দাবি করেছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে তাদের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকর নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বৈরুতের দক্ষিণে ঘনবসতিপূর্ণ শহরতলি হারেত হরিকে এই হামলা চালানো হয়। তবে হিজবুল্লাহ জানায়, ফুয়াদ হামলা থেকে রক্ষা পেয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে 2 শিশুসহ 3 জন নিহত এবং 74 জন আহত হন। ইসরায়েল বলেছে, কয়েকদিন আগে গোলান মালভূমির মাজদাল শামসে হামলার জন্য ফুয়াদ দায়ী। ওই হামলায় সিরীয় দ্রুজ সম্প্রদায়ের 12 শিশু কিশোর নিহত হয়েছিল। হিজবুল্লাহর এই কমান্ডারের জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে মাজদাল শামসে হামলার দায় অস্বীকার করে হিজবুল্লাহ। এদিকে বৈরুতে ইসরায়েলি হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে,
ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত বৃদ্ধি রোধে কূটনীতি অব্যাহত রাখবেন তারা। একই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে উল্লেখ করেন দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তবে হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া, সিরিয়া, ইরান ও মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত প্রতিরোধ সংগঠনগুলো। নিউ আরবের খবরে বলা হয়, হিজবুল্লাহ, হামাস, ইসলামিক জিহাদ ও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত এসব বৈঠকে উপস্থিত ছিলেন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম, হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল নাখালা ও আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম। নিহত হবার আগে এটি ছিল ইসমাইল হানিয়ার শেষ বৈঠক। অন্য বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার বিকেলে পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। খবরে বলা হয়, বৈঠকগুলোতে ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলি বর্বরতা মোকাবেলায় প্রতিরোধ সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিরোধ সংগ্রামকে সহায়তা করা আমাদের ধর্মীয় কর্তব্য এবং এটি ইরানের অন্যতম প্রধান নীতি। তিনি পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমাগত দখলদারিত্ব এবং গাজার নৃশংসতা মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। পেজেশকিয়ান বলেন, আরব ও মুসলিম দেশগুলো এক হলে ইহুদিবাদী সত্তা এবং এর মদতদাতারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই ধরনের অপরাধ করতে সাহস পেত না। তিনি জানান, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করাকে তার সরকারের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবনে দেশি বিদেশি বহু অতিথির সামনে প্রজাতন্ত্রের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে আর্মেনিয়া, তাজিকিস্তান, মিশর, সুদান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, আজারবাইজান, কিউবা, ব্রাজিল সহ প্রায় ৭০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এনরিক মোরাও। চলতি বছরের মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর ৫ জুলাই রান অফ নির্বাচনে সাইদ জালিলিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশকিয়ান। গত রোববার তাকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পেজেশকিয়ান ২ সপ্তাহের মধ্যে সরকার গঠন করবেন বলে আশা করা হচ্ছে। হিব্রু সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দক্ষিণ লেবানন পুনর্দখলের জন্য দখলদার সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। যখন ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর প্রচণ্ড উত্তেজনা চলছে, তখন তিনি এই আহ্বান জানালেন। এক টেলিভিশন বক্তৃতায় স্মোট্রিচ বলেন, এমন একটি যুদ্ধ আবশ্যক যেখানে হিজবুল্লাহ ধ্বংস হবে এবং দক্ষিণ লেবানন আবার ইসরায়েলের দখলে আসবে। এছাড়া উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা ফিরিয়ে আনার কোনো উপায় নেই। ইসরায়েলি জনগণ এই যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। বর্ণবাদী এই মন্ত্রী লেবাননের ভেতরে একটি নিরাপত্তা জোন প্রতিষ্ঠার ওপরও জোর দেন। ১৯৮০ সালের গোড়ার দিকে ইসরায়েল দক্ষিণ লেবানন দখল করে নেয়। তবে সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে ২০০০ সালের মে মাসে দখলদাররা সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। আরব নিউজ জানিয়েছে, সপ্তাহখানেক দক্ষিণ গাজার খান ইউনিস শহরে চালানো অভিযান শেষ করেছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকার বিধ্বস্ত বাড়িঘরে ফিরেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর সেখানে অনেক মরদেহ উদ্ধার করা হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস জানিয়েছে, খান ইউনিসে ৮ দিন ধরে ইসরায়েলি হামলায় ২৫৫ ফিলিস্তিনি নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। অন্তত ৩০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ সময় ৩ শতাধিক বাড়ি ইসরায়েলি বাহিনীর দেওয়া আগুনে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর মঙ্গলবার পর্যন্ত অন্তত ৩৯,৪০০ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।